শীঘ্রই অভিযানে নামছে হুতিদের নতুন কামিকাজ ড্রোন বোট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক বহরে যুক্ত হচ্ছে নতুন কামিকাজে ড্রোন বোট। এটি তাদের উড়ন্ত ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি কার্যকর। রোববার এই তথ্য জানিয়েছেন ইরান সমর্থিত এই গোষ্ঠীটির একজন মুখপাত্র। জানান, তারা শীঘ্রই একটি নতুন সামরিক নৌযান চালু করতে যাচ্ছেন, যার রয়েছে উন্নত প্রযুক্তি এবং ধ্বংসাত্মক ক্ষমতা। তাদের নিজস্ব মিডিয়া আল মাসিরাকে শনিবার দেওয়া এক বিবৃতিতে হুতিরা এই কথা জানিয়েছে বলে রোববার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। বড় বাণিজ্যিক জাহাজের এই ধরনের বোটগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। হুতিরা বলছে তারা শীঘ্রই তাদের নতুন ড্রোন বোটের ছবি প্রকাশ করবে। ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি হামাসের। যুক্তরাষ্ট্র সরকার হামাসকে দখলদার ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই অভিযোগ জানান। তবে তেল আবিবের দেওয়া ওই প্রস্তাবে হামাস গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া হয়নি বলেও জানান তিনি। ওসামা হামদান বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে চাকচিক্য করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের একটি অপচেষ্টা। তিনি বলেন, ইসরায়েল গত 7ই অক্টোবর থেকে যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাতে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিব দেশটির অস্ত্র চালান না পেলে ইসরায়েলকে বহু আগেই গণহত্যা বন্ধ করতে হতো। এ সময় যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও মার্কিন সরকার যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হামাসের এই মুখপাত্র। ফ্রান্সে প্রথম দফার ভোট শেষের পথে ম্যাক্রো বিরোধীদের জয়ের আভাস। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষের পথে রয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে ভোট গ্রহণ শেষ হবে কিছুক্ষণ মধ্যেই, তবে প্যারিসের মতো বড় শহরগুলোতে আরও একটু সময় লাগতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার সকাল 8টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ইতিমধ্যে রেকর্ড প্রায় 60% ভোটার ভোট দিয়েছেন। তবে বড় বড় শহরে স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপের ফল প্রকাশিত হওয়া শুরু করবে। তবে তখন থেকেই নির্বাচনে কোন দল কেমন করলো সেই সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। যদিও ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেই সামগ্রিক চিত্র জানা যাবে। এরপর বার্তা সংস্থা রয়টার্স বলছে, এবারের নির্বাচনে কঠোর ডানপন্থী ন্যাশনাল র্যালি বা আরএন দলের নেতা ম্যারিন লে পেন প্রথমবারের মতো ক্ষমতায় আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। দলটির অভিবাসন বিরোধী এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী হিসেবে বেশ পরিচিতি। দলটির নেতৃত্ব দিচ্ছেন 28 বছর বয়সী জর্ডান বারদেলা। এবারের নির্বাচনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর রেনেসা দল অর্ধেকের বেশি আসন হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের আগে যে জরিপে দেখা গেছে, ইমানুয়েল ম্যাক্রোর জোট 20 থেকে 21% ভোট পেতে পারে। অবশ্যই এটাও মাথায় রাখতে হবে, ফ্রান্সের রাজনৈতিক অবস্থা বেশ জটিল। 577 আসনের পার্লামেন্টে কে কত আসন পাবে তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। এজন্য 7ই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন দ্বিতীয় দফা ভোট শেষ হলে চূড়ান্ত ফল জানা যাবে। ভারতে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধর। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিজেপি আবারও ক্ষমতায় এসেছে। সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছে বিজেপি। এই নির্বাচনের পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী সহিংসতার ঘটনা ঘটছে। এরই মাঝে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহারে বিজেপির এক নেত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কুচবিহারের লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। এই আসনটি তৃণমূল দখল করেছে। এরপর জেলার বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। নারী মোর্চার নেত্রী নির্যাতনের ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। হাসপাতালে ভর্তি ওই নেত্রী অভিযোগ, ভোট গণনার পর থেকে তৃণমূল তাদের হুমকি দিচ্ছে, ভয়ে আমার স্বামীকে ঘর ছাড়তে হয়। 25 জন তৃণমূলের কর্মীরা আমাকে বিবস্ত্র করে মারধর করে। বিয়ের পোশাকও নিয়ন্ত্রণ করছে উত্তর কোরিয়া। শুধু তাই নয়, বিয়ের পোশাক থেকে শুরু করে গালিগালাজ সবকিছুর উপর কঠোর বিধিনিষেধ আরোপ করছে উত্তর কোরিয়া। মূলত নিজ দেশের সংস্কৃতিতে বিদেশি, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার প্রভাব ঠেকাতে এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়া শত শত মানুষের সাক্ষ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে সিওল। এর মধ্যে রয়েছে 22 বছর বয়সী এক যুবক। দক্ষিণ কোরিয়ার 70টি গান শোনায় এবং 3টি চলচ্চিত্র দেখায় এবং শেয়ার করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। গত বছর প্রথমবার এক প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি। জানিয়েছিল
প্রতিক্রিয়াশীল মতাদর্শ এবং সংস্কৃতির প্রত্যাখ্যান আইনের অধীনে মৃত্যুদণ্ড কার্যকর করা এটি একমাত্র ঘটনা বলে মনে করা হয়। গত বছর প্রতিবেদনটিকে অবশ্য বানোয়াট এবং মিথ্যা বলে বর্ণনা করেছিল উত্তর কোরিয়া। সংগৃহীত তথ্য অনুসারে 2021 সাল থেকে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালায় উত্তর কোরিয়ার কর্মকর্তারা। ইউনহাব জানিয়েছে, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি সংস্কৃতির লক্ষণ পাওয়া যায় কিনা তাও খুঁজে দেখেন কর্মকর্তারা। উদাহরণস্বরূপ, বিয়ের সময় অনেক বরকনে দক্ষিণ কোরিয়ার সাদা পোশাক পছন্দ করেন। এছাড়া লোকজন বিদেশি ভাষায় গালিগালাজ করছে কিনা তা জানতে তাদের ফোন কল রেকর্ড করা হয়। যদি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সানগ্লাস পরেন, তারপরেও সেখানে সানগ্লাসকে বিপ্লব বিরোধী হিসেবে গণ্য করা হয়। উনের বাবা কিম জং ইল অবশ্য জিন্স সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসকে বিপ্লব বিরোধী হিসেবে চিহ্নিত করে সেগুলো নিষিদ্ধ করেছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া। ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেছে। আপাত দৃষ্টিতে এইসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও স্থানীয় কর্মকর্তারা বলছেন এইসব ঘটনার সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে। পৃথকভাবে ঘটনাগুলোকে ছোট মনে হলেও সামগ্রিক বিবেচনা করলে সমন্বিত এবং পরিকল্পিত বলে মনে হয়। বিশ্লেষকরা বলছেন এটি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এইসব কথা উঠে এসেছে। চলতি মাসের শুরুতে প্রাগে একটি বাসের গ্যারেজে অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা দাবি করেছিলেন সম্ভবত মস্কো এই ঘটনার নেপথ্যে। তার অভিযোগের পর গত কয়েক মাস ইউরোপের বিভিন্ন দেশের সরকারগুলো একই ধরনের ঘটনার কথা জানিয়েছে। এতে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ফেব্রুয়ারিতে রিগাতে একটি জাদুঘরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মার্চে লন্ডনের একটি গুদাম আগুনে পুড়ে যায়। মে মাসে পোল্যান্ডের ওয়ারশোতে একটি শপিং সেন্টারে আগুন লাগে। এপ্রিলে জার্মানিতে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। চলতি মাসের শুরুতে এক সন্দেহভাজন বোমা নির্মাতাকে আটকের পর সন্ত্রাস বিরোধী তদন্ত শুরু করেছে ফ্রান্স। একাধিক হ্যাকিং এবং গুপ্তচরবৃত্তির ঘটনা ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে সীমান্ত দিয়ে তৃতীয় দেশে অভিবাসী ঠেলে দেওয়ার মাধ্যমে অভিবাসনকে অস্ত্র বানাচ্ছে রাশিয়া। একাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহভাজন হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাশিয়ার একজন পক্ষত্যাগকারী সেনাকে স্পেনে গুলি করে হত্যা করা হয়েছে। রাশিয়ার এক নির্বাসিত ভিন্নমতাবলম্বী নেতাকে হাতুড়ি দিয়ে হামলা করা হয়েছে লিথুয়ানিয়ায়। গত সপ্তাহে কানাডায় এক অনুষ্ঠানে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন, আমরা এমন হুমকির মধ্যে রয়েছি যা সর্বাত্মক সামরিক হামলা নয়, কিন্তু হাইব্রিড হুমকি। এগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়াকে ক্ষুণ্ণ করা, ভুয়া তথ্য, সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক কর্মকাণ্ড। কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা গবেষণা বিষয়ের সিনিয়র লেকচারার রড থর্নটন বলেছেন, হামলাগুলোতে এক ধরনের প্রবণতা রয়েছে যা রাশিয়াকে সংযুক্ত করছে। এমন নির্দিষ্ট ধরনের অভিযানের ঘটনা গত কয়েক মাসে বেড়েছে, রুশরা এগুলো বাড়িয়ে দিচ্ছে। এসব ঘটনার কোনোটিতেই মস্কো দায় স্বীকার করেনি। সিএনএনের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রাশিয়া। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে তিনি ন্যাটোর বিরুদ্ধে বৃহত্তর সংঘাতের অংশ হিসেবে বিবেচনা করেন। তার দাবি, কিয়েভের শাসকরা পশ্চিমাদের পুতুল। রড বলেন, রাশিয়া ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধের বিকল্প হিসেবে ধ্বংসাত্মক অভিযানের দিকে ঝুঁকছে, যা রাশিয়ার জন্য বিপর্যয়কর হতে পারে। রাশিয়ার সামরিক নীতিতে দীর্ঘদিন ধরেই রয়েছে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা, কারণ তারা জানে যে ন্যাটো বাহিনীর বিরুদ্ধে তারা পরাজিত হবে। তারা এমন কর্মকাণ্ড করছে যা সশস্ত্র সংঘাতের সীমার নিচে, ফলে ন্যাটোর সঙ্গে যুদ্ধের সংখ্যা থাকছে না। থর্নটন আরও বলেন, হামলাগুলোকে সশস্ত্র সংঘাতের সীমার নিচে রেখে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ন্যাটোর মধ্যে আরও বিভাজন সৃষ্টি করতে চায়, কারণ এইসব হামলায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেই সম্পর্কে জোটের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই।